আজ আমরা ডুব দেব জন কিটসের বিখ্যাত কবিতা টু অটমের জগতে। শরৎকালকে নিয়ে লেখা একটা কবিতা যেটা প্রায় আমাদের চোখ এড়িয়ে যায়, সেটা কি করে বিশ্ব সাহিত্যের একটা মাস্টারপিস হয়ে উঠল। চলুন এর ভেতরের গল্পটা একটু খুঁজে দেখি। একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, তাই না? বসন্ত মানেই তো নতুন প্রাণের ছোঁয়া, আর গ্রীষ্ম মানে জীবনের ভরপুর উৎসব। কিন্তু শরৎ, আমরা তো শরৎকালকে সাধারণত সবকিছু শেষ হয়ে যাওয়ার ঋতু বলেই জানি। তাহলে জন কিটস কেন এই ঋতুটাকেই বেছে নিলেন এমন একটা অসাধারণ কবিতা লেখার জন্য? আসলে এই প্রশ্নের মধ্যেই কিন্তু পুরো কবিতার আসল রহস্যটা লুকিয়ে আছে। দেখুন, কিটসের কাছে শরৎ কিন্তু শুধু বছরের একটা সময় ছিল না, একদমই না। তিনি শরৎকে দেখতেন একজন জীবন্ত সত্তা হিসেবে, যার একটা আলাদা পার্সোনালিটি আছে, নিজস্ব একটা মেজাজ আর সৌন্দর্য আছে। তিনি যেন ঋতুটার সাথে বসে সরাসরি কথা বলছেন। কবিতাটা ঠিকমতো বুঝতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে। এটা একটা ওড, মানে এটা হলো এক ধরনের প্রশংসার কবিতা। কিটস এখানে শরৎকে উদ্দেশ্য করে তার গুণগান গাইছেন। ব্যাপারটা অনেকটা এরকম, যেন শরৎ কোনো দেবী কিংবা খুব কাছের কোনো বন্ধু। আর এখানেই কিন্তু কবিতার মূল সুরটা বাধা। কিটসের কাছে শরৎ মানে সব কিছু শেষ হয়ে যাওয়া নয়, বরং সব কিছুর পরিপূর্ণ হয়ে ওঠা। এটা জীবনের সেই মুহূর্ত যখন প্রকৃতি তার সমস্ত সম্পদ নিয়ে একেবারে শান্ত, স্থির হয়ে দাঁড়ায়। আচ্ছা, এবার কবিতার আরও গভীরে যাওয়া যাক। পুরো কবিতাটা ৩টে স্তবকে ভাগ করা। আর মজার ব্যাপার হলো, প্রত্যেকটা স্তবকে কিটস শরতের একটা করে আলাদা ছবি এঁকেছেন। এই ৩টে ছবিকে একসাথে করলেই আমরা শরতের আসল চরিত্রটা ধরতে পারব। কবিতার প্রথম স্তবকটা পড়লেই মনে হবে যেন সবকিছু উপচে পড়ছে। এখানে শরৎকে দেখানো হয়েছে এমন এক যোগানদাতা হিসেবে, যে কিনা প্রকৃতিকে একেবারে কানায় কানায় ভরিয়ে দিয়েছে, কোনো কমতি নেই। কিটস এখানে যে ছবিটা এঁকেছেন তা এক কথায় জীবন্ত। তিনি লিখছেন গাছপালা, ফল আর ফসলের ভারে কেমন নুয়ে পড়ছে। আপেল, কুমড়ো, বেরি সবকিছু একদম রসের টইটুম্বুর। এমনকি মৌমাছিরাও এত মধু জমিয়েছে যে তাদেরও মনে হচ্ছে এই গরমের দিনগুলো শায়দ আর শেষই হবে না। প্রকৃতি যেন তার ভাণ্ডারের সবকিছু উজাড় করে দিয়েছে। এবার আসি দ্বিতীয় স্তবকে। এখানে কিটস একটা দারুণ জিনিস ব্যবহার করেছেন, যাকে বলে পার্সনিফিকেশন। মানে তিনি শরৎকে সরাসরি একজন মানুষের রূপ দিয়েছেন, তাকে মানুষের মতো করেই কল্পনা করেছেন। কিটস এখানে শরৎকে চারটে ভিন্ন রূপে আমাদের সামনে আনছেন। কখনো তিনি শরৎকে কল্পনা করছেন একজন ক্লান্ত কৃষকের মতো, যে কিনা শস্য কাটার পর গোলা ঘরে একটু জিরিয়ে নিচ্ছে। আবার কখনো তাকে দেখা যাচ্ছে ফসলের ক্ষেতে কাজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তে। কখনো সে হাতে কাস্তে নিয়ে ধৈর্যের সাথে অপেক্ষা করছে, আবার কখনো শান্ত হয়ে অ্যাপেলের রস তৈরি দেখছে। প্রত্যেকটা রূপে শরৎ যেন এক শান্ত, পরিশ্রমী আর খুব কোমল মনের একজন মানুষ। কবিতার একেবারে শেষ পর্বে, মানে তৃতীয় স্তবকে, কিটস শরতের নিজস্ব গানের কথা বলছেন। এই গানটা কিন্তু বসন্তের মতো হইচই বা কোলাহলে ভরা নয়, বরং এটা অনেক বেশি শান্ত, নরম আর গভীর। কিটস প্রথমেই প্রশ্ন করছেন, বসন্তের গান কোথায় গেল? কিন্তু পরক্ষণে নিজেই উত্তর দিচ্ছেন, ভেবো না, তোমারও তো নিজস্ব গান আছে। আর শরতের সেই গানটা কি? সেটা হলো ঝিঝি পোকার ডাক, মাঠে চড়ে বেড়ানো ভেড়ার ডাক, আর লালবুক রবিন পাখির শীষ। এই শব্দগুলো বসন্তের মতো চড়া সুরের নয়, বরং বিদায় বেলার একটা অদ্ভুত শান্তি এনে দেয় মনে। তো এতক্ষণ তো আমরা কবিতার ছবিগুলো দেখলাম, কিন্তু এর আড়ালে মূল ভাবনাটা কি? কেন এই কবিতাটা এত স্পেশাল? চলুন এবার সেই বিষয়গুলো একটু গুছিয়ে নেওয়া যাক। দেখুন, কবিতাটা আসলে 4টে গভীর ধারণার উপর দাঁড়িয়ে আছে। ১. প্রাচুর্য, মানে প্রকৃতির চূড়ান্ত রূপ। ২. শ্রমের পর শান্তি, কঠোর পরিশ্রমের শেষে যে বিশ্রাম, তার একটা গভীর মূল্য আছে। ৩. পরিপক্কতা, অর্থাৎ জীবনচক্রের শেষ পর্যায়টাও যে কত সুন্দর হতে পারে। আর ৪ নম্বর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্তিম সৌন্দর্য, মানে শেষ হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তের যে সৌন্দর্য, তার কোনো তুলনা হয় না। এই অসাধারণ অনুভূতিগুলো ফুটিয়ে তোলার জন্য কিটস কিছু দারুণ কৌশল কাজে লাগিয়েছেন।
তিনি শরৎকে মানুষের রূপ দিয়েছেন, এমন সব শব্দ ব্যবহার করেছেন যে আমাদের চোখ, কান, এমনকি স্পর্শের অনুভূতিকেও জাগিয়ে তোলে। আর পুরো কবিতা জুড়ে একটা শান্ত ধীরগতির মেজাজ ধরে রেখেছেন। এটাই তো রোম্যান্টিক কবিতার আসল জাদু, প্রকৃতির প্রতি এক গভীর ভালোবাসা। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? কেন এ টু অটম কবিতাটা আজও আমাদের এত টানে? কেন এটা এত বিখ্যাত? কবিতার আসল শক্তিটা ঠিক এখানেই। সাধারণত আমরা শরৎকে দেখি শীতের আগে একটা মন খারাপ করার সময় হিসেবে, কিন্তু কিটস আমাদের দেখার চোখটাই যেন পাল্টে দেন। তিনি দেখাচ্ছেন যে শরৎ মানে ফুরিয়ে যাওয়া নয়, বরং পরিপূর্ণ হওয়া। এটা সেই মুহূর্ত যখন সৌন্দর্য তার সবচেয়ে পাকা, সবচেয়ে পরিণত রূপে পৌঁছায়। আর এর মধ্যে দিয়ে কিটস আমাদের একটাই জোরালো বার্তা দিয়ে যান, প্রকৃতির কোনো ঋতুই খারাপ নয়। প্রত্যেকটা ঋতুর, এমনকি যে ঋতু বিদায় নিচ্ছে, তারও একটা নিজস্ব খাঁটি সৌন্দর্য আছে। শেষ পর্যন্ত কবিতাটা আমাদের ভাবনার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। প্রকৃতির এই চক্রের মতোই তো আমাদের জীবন। কোনো কিছু শেষ হওয়া মানেই কি তার সমাপ্তি, নাকি সেটাই আসলে তার সবচেয়ে সমৃদ্ধ, সবচেয়ে সুন্দর মুহূর্ত? ভাবার মতো একটা বিষয়, তাই না?